পরিবর্তনের কথা যদি বলি, মার্ক উডকে কিছুটা ডাউটফুল মনে হচ্ছে নি ইনজুরির জন্য। সেক্ষেত্রে তার জায়গায় কি আমরা সাকিব মাহমুদকে দেখতে পারি? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, অবভিয়াসলি এখন যদি ইনজুরি থেকে 100% ফিট না থাকে তাহলে তা মানে ইংল্যান্ডের টিমের মতন প্লেয়ার খেলাবে না আমার কাছে যেটা মনে হয়েছে। সেখানে হয়তো বা শাকিব মাহমুদকে আমরা দেখতে পারি আর কি। আর জস বাটলার দেখেন এত বড় একটা টুর্নামেন্ট শেষ করছে আর কি, মানে এখনও একটা উইন করতে পারেনি। তার জন্য একটা মানে পার্সোনাল ব্যাপার থেকে থাকে আর কি। যেমন এই টুর্নামেন্টেতে ইংল্যান্ড দুইবার চ্যাম্পিয়ন, আমার কাছে যেটা মনে আছে যে T20 চ্যাম্পিয়ন, তারপর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। এইখান থেকে এখানে একটা ভালো একটা টিম নিয়ে এসেছিল, প্রিপারেশনটাও ভালো ছিল, যদিও ইন্ডিয়ার মাটিতে খেলা ছিল। তারপর আমার কাছে রেজাল্ট না করার পরিপ্রেক্ষিতেই কিন্তু জস বাটলার এখান থেকে সরে দাঁড়াচ্ছে। অন্য কোনো টিমের এরকম কোনো রেকর্ড আছে কিনা আমার খুব মানে জানার ইচ্ছা আছে। লাইক সাউথ আফ্রিকার টেম্বু বাবুমা আছে, 2023 ওয়ার্ল্ড কাপে যে বাজে পারফরমেন্স ছিল, তাকে একটা ম্যাচ ড্রপ খেতেও দেখেছিলাম আমরা। তার পরবর্তীতে তাকে আবার ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যে না, জস বাটলার রাইট ডিসিশনটা নিয়েছে, যেহেতু টিম রেজাল্ট করেনি, সে সেখান থেকে অ্যাজ ক্যাপ্টেন হিসেবে নোন অ্যাজ আ ডিসেন্ট পারসন, এবং সেই ডিসেন্সিটাই তিনি ওভাবেই এক্সপ্রেস করেছেন। বিকজ অফ দ্য টিমস ফেইলিয়ার হি টুক দ্য ফেইলিয়ার অ্যাজ হিজ ওন রেসপন্সিবিলিটি। যে কোনো অধিনায়কের যখন দল জিতে তখন কিন্তু সবাই বলে অধিনায়ককে ওভেশন দেয়, এবং ক্রিটিসিজমটা আসে যখন অধিনায়ক দল যখন ফেল করেছে। অ্যাজ ইউ সেড, হি ইজ এ ভেরি ডিসেন্ট পারসন, অতি ভদ্র লোক একটা। অনেক আজকাল তো অনেক প্রফেশনাল হয়ে গেছে খেলোয়াড়রা, মাঠে আমরা অনেক রকম জিনিস দেখি। জস বাটলার রাইট থ্রু হিজ ক্যারিয়ার হিজ রিমেইন্ড এ গুড লিডার, কিন্তু চিৎকার করে বা মানে ভেরি স্ট্রংলি অ্যানিমেটেড বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওইসব তার মাঝে নাই। খুব ধীর স্থির একজন অধিনায়ক, অ্যান্ড যেটা বলছিলাম ভদ্রলোক মানুষ। সেই কারণেই আমার মনে হয়, যেটা তুষার বলছিল যে এখন রিটায়ার করেছে, রিটায়ার না, হি ইজ গিভেন আপ দ্য ক্যাপ্টেন্সি। খেলবে আশা করি, বিকজ হি স্টিল a very good player, আরো খেলবে। আপনি যদি শামীম ভাই একটু দেখেন ইংল্যান্ড টিমের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, এত বড় বড় পারফর্মার এখানে কিন্তু কেউই পারফর্ম করতে পারে না আমার কাছে যেটা মনে হয়। কিন্তু প্রথম ম্যাচে 351 রান করে হেরে গিয়েছিল, মানে খেলা কিন্তু অল আবাউট আমার কাছে মনে হয় যে আনফরচুনেট। আমি সেই জায়গাটাতে যেতে চাচ্ছিলাম, ইংল্যান্ডের রেসপন্সিবিলিটিটা নেওয়া, নিজে সরে দাঁড়ানো ক্যাপ্টেন হিসেবে অনেকগুলো পরিবর্তন দেখছি, কিন্তু ইংল্যান্ডের ভুলটা আসলে কোন জায়গায় হচ্ছে? ওয়্যার আর দ্য ল্যাকিং, যে বারবার এভাবেই তাদেরকে বিদায় নিতে হচ্ছে। আপনি এত বড় রান করে যখন আপনি ওই রানটাকে আটকাতে না পারেন, তখন কিন্তু ক্যাপ্টেনের পরে আঙুলটা উঠে যে না, হয়তো বা ক্যাপ্টেন্সির মিস্টেক ছিল, ভুল ছিল। তারপরে 315-16 রান যখন আফগানিস্তান করলো চেস করতে গিয়ে লাস্ট ওভারে কিন্তু খেলা অলমোস্ট ইংল্যান্ড জিতেই গিয়েছিল। আমার কাছে 12 বলে 18 রান দরকার ছিল, 3টা উইকেট হাতে ছিল। ওইখান থেকে ম্যাচটা হারাতেও আমার কাছে মনে হয় ইংল্যান্ড টিম মোরালি ডাউন হয়ে গিয়েছে, বিকজ অফ দুইটা সুযোগ তারা হাতছাড়া করেছে। অস্ট্রেলিয়ার সাথে তো জেতা ম্যাচ ছিল, 350 রান চেস করতে পারবে কেউ কল্পনা করতে পারে। কনফিডেন্ট অ্যাজ ওয়ের উই, ইভেন অস্ট্রেলিয়াও তো শুরুর দিকটায় মনে হচ্ছিল যে গেমটা কিন্তু অনেকটা দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের হাতেই ছিল, ওরাই কিন্তু পরিচালনা করছিল, কিন্তু কখন যে হাতছাড়া হয়ে গেছে অতি দানবীয়ভাবে অস্ট্রেলিয়ান ব্যাটারকে আমরা দেখেছি, এবং সেই জায়গাটা ইংল্যান্ডে মোরালি ডাউন হওয়ার কথা আপনি বলছেন। সো আমরা এই আলোচনায় ফিরছি একটা ব্রেকের পর, যেখানে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে আজকে কথা হচ্ছে। ইংল্যান্ড যেখানে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে খুব দারুণভাবে শুরু করেছিল, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট অপোনেন্ট ওয়াজ অস্ট্রেলিয়া, কিন্তু সেই জায়গা থেকে আবার আফগানিস্তানকে অপোনেন্ট হিসেবে পেয়ে আবার যেই পারফরমেন্স দেখিয়ে তাদের আবারও হার, এবং শেষমেশ টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘন্টা প্রায় বাজতে চলেছে। ঠিক কি ব্যাপার, কি ঘটছে ইংল্যান্ড টিম, এবং অন্যান্য দিক নিয়েও কথা হবে। একটা বিরতির পর ফিরছি।